এবার বেসরকারি স্কুলে সরকারি নজরদারি, বেসরকারি স্কুলগুলিকে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ। আরো একবার জানিয়ে রাখি, বেসরকারি স্কুলে সরকারি নজরদারি, বেসরকারি স্কুলগুলিকে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ। প্রথমেই কি নির্দেশ জানবো সোমরাজের থেকে। দেখো, রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে বেসরকারি স্কুলগুলিতে এবার হবে অভিযান, এবং শুধু তাই নয়, কড়া নজরদারি করা হবে। এবং সেই কারণে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলকে পূর্ণাঙ্গ তথ্য ভান্ডার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলা শিক্ষা পোর্টাল এবং জেলা অফিসের নথি মিলিয়ে বেসরকারি স্কুলগুলির সব নথি যাচাই করা হবে। এমনকি বেসরকারি স্কুলে রাজ্য সরকারের আধিকারিকরা যখন অভিযান করবেন, তখন যদি কেউ বাধা দেয় তাহলে পুলিশের সাহায্য নিতে পারবেন সরকারি আধিকারিকরা। এই মর্মে নির্দেশ পাঠানো হলো বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের। শুধু তাই নয়, এনওসি বা সরকারি স্বীকৃত ছাড়া যে সমস্ত বেসরকারি স্কুল চলছে সেগুলি চিহ্নিত করতে বলা হয়েছে এবং তার জন্য বিশেষ অভিযান করতে বলা হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক সপ্তাহে অন্তত একটি বেসরকারি স্কুলে জেলা বিদ্যালয় পরিদর্শক তিনি নিজে সরেজমিনে পরিদর্শন করবেন। পাশাপাশি যে সমস্ত বেসরকারি স্কুল যেখানে স্বীকৃতি নেই, সরকারি অনুমোদন নেই, সেখানে আগে অগ্রাধিকার দিয়ে তদন্ত করতে হবে এবং প্রত্যেকটি বেসরকারি স্কুলের পরিদর্শনে খতিয়ে দেখতে হবে ছাত্র শিক্ষক অনুপাত, পরিকাঠামো, এছাড়াও ফায়ার সেফটি আছে নাকি, পানীয় জল রয়েছে নাকি, আরটি আইন মানা হচ্ছে নাকি। এমনকি প্রত্যেকটি যে পরিদর্শন করা হবে তার রিপোর্ট জিও ট্যাগ করে আপলোড করতে হবে। এমনকি এটাও বলা হয়েছে, যদি কোনো বেসরকারি স্কুল এনওসি ছাড়া পরিচালিত হয় বা কেন্দ্রীয় সরকারের নিয়ম না মানে বা নিরাপত্তা বা পরিকাঠামোর ঘাটতি রয়েছে, তাহলে সেই স্কুলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শককে। এমনকি প্রত্যেক মাসে জেলা স্তরে পর্যালোচনা বৈঠক করতে হবে যে কতগুলি তারা স্কুল পরিদর্শন করেছেন, কি অনিয়ম ধরা পড়েছে এবং কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট শিক্ষা দপ্তরে পাঠাতে হবে। অর্থাৎ বেসরকারি স্কুলগুলির যাতে পরিকাঠামোর মান উন্নয়ন থাকে, ছাত্রছাত্রীদের যাতে মান উন্নয়ন থাকে এবং ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয়, পরিকাঠামোগত যাতে কোনো অভিযোগ না ওঠে, এবং রাজ্য সরকারের স্বীকৃতি ছাড়া যদি কোনো বেসরকারি স্কুল পরিচালিত হয় তাহলে তাকে স্ট্রিমলাইনে আনা। অর্থাৎ বেসরকারি স্কুলে এবার কড়াকড়ি নজরদারি শুরু করলো রাজ্য সরকার। এই মর্মে বিভিন্ন জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শকদের চিঠি পাঠিয়ে জানানো হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। বেশ, আইন করেই অ্যাকশন। কেন এই কথা বলছি? তার কারণ, কাল গুন্ডামি আজ গ্রেফতার। আইন করেই গুন্ডা দমন। অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আফরোজকে। শুধু আফরোজকে নয়, গতকাল আমরা কি দেখলাম, ধর্মতলায় সাংবাদিকদের ওপর গুন্ডামি, আর সেই গুন্ডামিতে আইন করেই এবার অ্যাকশন। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না, 7টি মামলা। এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, গতকাল আমরা দেখেছিলাম যে হুঁশিয়ারি দিয়েছিলেন কাউকে রেয়াত করা হবে না, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এবং যে নাম মুখ্যমন্ত্রী বলেছেন তার মধ্যে
একজনকে, আফরোজকে গ্রেফতার করা হয়েছে। এই আফরোজ, আরশাদ আলী, তার মানে স্পষ্ট যে একদিকে যেমন অ্যাকশন শুরু হয়ে গিয়েছে, তার মানে আরো যারা চিহ্নিত তাদেরও গ্রেফতার করা হবেই। মুখ্যমন্ত্রী যে বিবৃতি দিয়েছিলেন আজকে সকালে, তাতে তিনি বলেছিলেন যে 70 জনকে তখনও পর্যন্ত, যখন তিনি বিবৃতি দিচ্ছেন সকাল 11টার সময়, তিনি বলছেন যে 70 জনকে আইডেন্টিফাই করা হয়েছে, অর্থাৎ চিহ্নিত করা হয়েছে এবং কাউকে রেয়াত করা হবে না। অর্থাৎ গতকাল এসএফআই এর আয়োজিত যে র্যালি বা প্রোটেস্ট র্যালি বা প্রতিবাদ মিছিল, সেখানে যেভাবে দুষ্কৃতী বা গুন্ডারা ঢুকে পড়েছিল এবং সেখান থেকে পুলিশকে যেমন আক্রমণ করা হয়েছে এবং একই সঙ্গে সাংবাদিক বা আমরা যারা সংবাদ মাধ্যমের কর্মী, তাদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, হেনস্থা করা হয়েছে, সেই ঘটনায় যাদেরকে আইডেন্টিফাই করে প্রত্যেকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, গুন্ডা দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে। সেক্ষেত্রে মোহাম্মদ আফরোজের কথা মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন। সেই আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে অন্ডাল এলাকা থেকে, এমনটাই লালবাজার তরফে কনফার্ম করা হয়েছে। আফরোজ ছাড়াও আরো 10 জন, মোট এখনো পর্যন্ত লালবাজার সূত্রে যেটা বলা হচ্ছে যে গতকালের ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মোহাম্মদ আফরোজ তাকে গ্রেপ্তার করেছে অন্ডাল এলাকা থেকে। অন্যদিকে বাকি যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে আফরোজের একজন সঙ্গী, যার কথা বলা হচ্ছে লালবাজার তরফে, তাকেও অন্ডাল এলাকা মোহাম্মদ আজাদ নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকেও, তিনিও কিন্তু এই অপরাধীর সঙ্গে পালিয়ে যাচ্ছিলেন, এমনটা কিন্তু দাবি করা হচ্ছে পুলিশের তরফে। সব মিলে এখনো পর্যন্ত 11 জন গ্রেপ্তার, বাকিটা আরো আইডেন্টিফাই করা হয়েছে, তাদের কিন্তু খোঁজ চলছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। বেশ। সুমনকর বসুর সঙ্গে রৌনক রিপোর্ট, নিউজ 18 বাংলা। সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ, আরএস ইত্যাদি ইত্যাদি। দিল্লির ছাত্র আন্দোলনের রেশ কলকাতায়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল জমায়েতে তুমুল বিশৃঙ্খলা, আন্দোলনের নামে নৈরাজ্য। প্রতিবাদের নামে কার্যত জঙ্গিপনা। ধর্মতলায় সাংবাদিকদের উপর নক্কারজনক আক্রমণ। নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রৌনক টার্গেট। জি24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র, কমল জানাকেও মারধর, হেনস্থা। আক্রান্ত টিভি9 বাংলার প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত, সুমন মহাপাত্র, মাখন পাত্র। হামলা R+এর রিক প্রকাশের উপরেও আক্রান্ত এই সময়ের প্রতিনিধি শিলাদিত্য কর। ঘটনার আঁচ এসে পড়ল বিধানসভায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ঘটনায় জড়িত কুখ্যাতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে, মোট 6 না 7টি মামলা, এবং এই মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে।
পুলিশের দাবি জনতাকে উস্কানি দিয়ে শুক্রবার পুরো ডোরিনা ক্রসিং দখল করার ডাক দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বারবার মাইকে প্রচার করে জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়। এলাকা খালি করতে বলা হলেও তা কানে তোলেননি বিক্ষোভকারীরা, বরং পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন তারা। হেনস্থা করা হয় কর্মরত সাংবাদিকদেরও। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহে 7 এফআইআর, শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। রাতেই আক্রান্ত সাংবাদিকদের বয়ান রেকর্ড, একাধিক ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ, শুক্রবার রাতে আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকেই হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুক্রবারীরা চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। শনিবার সাংবাদিক হেনস্থার ঘটনায় বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচিও পালন করেন বিজেপি বিধায়করা। পরিকল্পনা করেই হামলা, ছক কষে সাংবাদিক নিগ্রহ, সরব বিজেপি থেকে নব তৃণমূল। ঘটনাকে তীব্র ধিক্কার জানায়, লজ্জার ঘটনা। ব্যবস্থা হবে। একদম ঘর নয় শ্রীঘর হবে, গুন্ডা দমন আইন এনে প্রত্যেকের ব্যবস্থা হবে। বিদেশি ফান্ডিং, বিদেশি চক্রান্ত এবং কারা কারা যুক্ত সেই নামগুলো দেখলেই তো বোঝা যায়। এরা তো সব এজেন্ট। ছাত্র আন্দোলন তো পশ্চিমবাংলার গত 15 বছরে তো উঠিয়ে দিয়েছে না, তো সুতরাং এরা সব কেউই ছাত্র নয়। দেখুন, মুভমেন্ট এক জিনিস আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে এবং যারা গেছিল তারা শুধু মারতে যায়নি, তারা লুট করতেও গেছিল। আন্দোলনের নামে এক ধরনের অ্যানার্কি প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় সদ্য বিধানসভায় পেশ হওয়া যে গুন্ডা দমন বিল, সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে তাদের 3 পুরুষ মনে রাখবে কেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। নিউজ 18 বাংলা। বামেদের কর্মসূচিতে সাংবাদিকদের মারধর, হেনস্থা, নিগ্রহ। বামেরা কি বলছেন? বামেদের নানা মুনির নানা মত। এক বাম নেতার সঙ্গে আরেকজনের বক্তব্য অনেক চেষ্টা করেও খাপ খাওয়ানো যাচ্ছে না। দেখুন। শুক্রবার বিকেল নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ডাকা বাম ছাত্র সংগঠনের কর্মসূচিতে ধর্মতলায় চরম বিশৃঙ্খলা, লাঠির বাড়ি, জলের বোতল, ইট পাটকেল ছোড়াছুড়ি। সাংবাদিক নিগ্রহের নিন্দার ঝড়। বামেদের কর্মসূচিতে বামেরাই ঘেটে খ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় মধুজা সেন রায়ের বক্তব্যের অর্থ কি? তিনি কি সংবাদ মাধ্যমকেই দোষারোপ করে নিগ্রহকে যথার্থ বলতে চাইছেন নাকি? কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বামেদের ভিড়ে ছদ্মবেশীরা ঢুকে ইট পাটকেল ছুঁড়ে উস্কানি দিয়েছে। এই ঘটনাগুলো বামপন্থী ছাত্র যুবরা করে না। ছাত্র যুবরা একটা জমায়েত দেখেছেন, সেই জমায়েতে কিছু অবাঞ্ছিত মানুষ যারা এই আন্দোলনটাকে নষ্ট করতে চান, তারা ঢুকে পড়েছেন জনসমুদ্রে। মধুজা ও বিকাশ রঞ্জনের বক্তব্যের তাল ও লয় তো মিলল না। বিকাশ রঞ্জন অবশ্য জানিয়ে দিয়েছেন, মধুজার পোস্টের দায়িত্ব তার নয়। ওই কথার মধ্যে দেখবে নিন্দার ভাব আছে। বলছি এই পরিস্থিতি তৈরি হলো কেন, এটাও ভাবতে হবে। আর তিনি মধুজা যদি একথা বলেও থাকেন, সেটাই তো চূড়ান্ত নয়, এটা জাস্টিফাই তিনি করেননি। তিনি বরং নিন্দা করছেন, বলছি যে আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন। আমি মধুজার বক্তব্যকে সমর্থন করছি। মধুজার পোস্ট এরকম, মধুজার নামে এই পোস্ট আছে, সেটার কোনো যৌক্তিকতা আছে কি? আমি দেখে নিয়ে আপনি বলছেন যখন আমি দেখবো, নিশ্চয়ই মধুজার সঙ্গে কথা বলবো। যদি মনে হয় বেঠিক হয়েছে, নিশ্চয়ই মধুজাকে সঙ্গে আমরা বলতে পারবো।
এই নিগ্রহ উচিত নয়। অ্যাট দ্য সেম টাইম আমার বক্তব্যের দ্বিতীয় পার্টটা হলো যে কেন মানুষ খেপে যাচ্ছে মিডিয়ার উপর, সেটা মিডিয়ারও আত্মসমীক্ষা করা, আত্মনিরীক্ষণ করা প্রয়োজন। আবার বিকাশ রঞ্জনের বক্তব্য তার নিজস্ব বলেছেন সুজন চক্রবর্তী। বিকাশবাবু পোস্ট করেছেন, আপনারা বলছেন, তাতে তিনি কার পক্ষে বলবেন কার বিরুদ্ধে বলবেন নিশ্চয়ই তিনি যথেষ্ট ভালো বোঝেন। ইতিমধ্যে আবার শমিক লাহিড়ীর ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে সাংবাদিক নিগ্রহের সময় সিপিআইএম নেতা শমিক লাহিড়ী হাসতে হাসতে ভিড় থেকে বেরোচ্ছেন, অথচ তাণ্ডব থামাচ্ছেন না। পেছনে সাংবাদিকরা মার খাচ্ছে। শমিক লাহিড়ীর একটা ভাইরাল ভিডিও এসছে যে উনি হেসে সামনে বেরিয়ে আসছেন, এটার কোথায় যৌক্তিকতা? শমিক লাহিড়ী নিশ্চিত করতে পারবে যে এজেন্ট প্রভোকেটর যারা, তারা অন্তত এই মিছিলের সঙ্গে থাকা লোকেরা নয়, সবিজ্ঞ নয় বলেই আমি বিশ্বাস করি। কোথাও একটা কাকতালীয় ভাবে কিছুকে মিলিয়ে দেবার কোনো প্রচেষ্টা হওয়াটা সমীচীন বলে যেন আমার মনে হচ্ছে না। হামলার নিন্দা করছি, এজেন্ট প্রভোকেটর তাদেরকে চিহ্নিত যদি কেউ করে তাতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, বরং সেটা চিহ্নিত করাটাই স্বাভাবিক। তাহলে বোঝা যাবে যে মিছিলকে বদনাম করার জন্য একটা প্রচেষ্টা। শমিক লাহিড়ী পশ্চিমবাংলায় কোথাও কোনো সাংবাদিককে বা কেউ কাউকে মারামারি করছে, আপনি দেখাতে পেরেছেন, আমি আপনার চ্যানেলে গিয়ে কান ধরে উঠবোস করবো, আপনি সেটা লাইভ কভারেজ করবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। সাংবাদিক নিগ্রহ নিয়ে যখন বামেদের মধ্যে তালমিলের চূড়ান্ত অভাব, তখনই বিধানসভায় বিজেপির প্রতিবাদে তাল মেলালেন একমাত্র সিপিআইএম বিধায়ক মুস্তাফিজুর রহমান। তাকে কালো ব্যাজ পরানো হলে তা তিনি পরে নেন। দেখিনি ভিডিওটা, যদি এই ধরনের ঘটনা হয় বা যদি এই ধরনের যা বলছেন আপনি সেটা হলে সেটা কখনোই অনবৃপেত, এটা হওয়া উচিত না, এটাকে সমর্থন করা যায় না। যে ঘটনা গতকালকে ঘটেছে, সাংবাদিকদের উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণের নিন্দা জানানোর কোনো ভাষা নেই, আমরা নিন্দা জানাচ্ছি। বামেদের বেতাল দেখে ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কারফা বলছেন এই কারণেই তিনি বাম সঙ্গ ত্যাগ করেছেন। আমাদের সঙ্গে মতে মেলেনি বলিতে বেরিয়েছি। কালকে যখন একটি TV9-এর সাংবাদিককে মারছে, শমিক লাহিড়ী হাসছেন, তার যদি এই রকম ধরনের কাণ্ড জ্ঞানহীন আচরণ হয়, একটা কোথাও না কোথাও প্রত্যক্ষ পরোক্ষ সিপিএম SFI এর সমর্থন আছে। নিউজ 18 বাংলা। ধর্মতলায় আন্দোলনের নামে পুলিশ সাংবাদিকদের উপর হামলা, যারা দেশভাগের চক্রান্ত করে তাদের মুখ প্রকাশ্যে আসছে। বিচ্ছিন্নতাবাদীদের রেয়াত নয়, হুঁশিয়ারি মন্ত্রী দিলীপ ঘোষের। এরা কারা যারা এই ধরনের উৎপাত করছে? তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে, ভারতের বিরুদ্ধে, ভারতকে ভাগ করা চক্রান্তের সঙ্গে যারা, বিদেশের সঙ্গে যুক্ত যারা, সেই ফেসগুলোই সামনে চলে আসে, সেই স্লোগান চলে আসে। বহু বছর ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে এই উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে মাঝে মধ্যে উৎপাত করে মিডিয়াতে কিছুদিন থাকে, এর বেশি এর কোনো প্রভাব সমাজে নাই। এবং ওরা যা করেছে, মিডিয়াকে অ্যাটাক করছে, সাধারণ মানুষ, পুলিশকে অ্যাটাক করছে, তো মানুষ এতে খুবই ক্ষুব্ধ। কোনো রাজনৈতিক লাভ পাবে না। এই আন্দোলনে অতিবাম যোগ বা আরবান নকশালদের কতটা ভূমিকা রয়েছে? সবই আছে, রাতারাতি তো বোঝা যায় না, ধীরে ধীরে এক্সপোজ হবে। আর এদের অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে, এদের স্লোগান মিলে যাচ্ছে, এদের কাজ করার ঢং, ঘুরে ফিরে সরকার নরেন্দ্র মোদীকে টার্গেট করা, বোঝাই যাচ্ছে এরা ওই এদিক ওদিক দুটোই আছে। এদের ব্যবহারে তো জঙ্গিপনা দেখতে পাচ্ছি, জঙ্গি যোগ আছে কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে। মোদিতেই আস্থা, ধর্মেন্দ্রর ইস্তফা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকের আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের শর্ত পূরণ। পড়ুয়াদের প্রাধান্য দিয়ে তাঁদের দাবি মেনে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের। ককরোচ জনতা পার্টির বাকি দুই শর্ত মেনে নিল কেন্দ্র। আন্দোলনও প্রত্যাহার করল সিজেপি। ছাত্র রাজনীতি থেকে এই রকেট গতিতে উত্থান। ছাত্র রাজনীতি টেনে নামিয়ে আনল। ধর্মেন্দ্র প্রধানের জীবন যেন সাপ লুডোর খেলা। ককরোচ জনতা পার্টির মূল শর্তই মেনে নিল কেন্দ্র। নিট বিতর্কে ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার ককরোচ জনতা পার্টির সঙ্গে বৈঠকের আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের শর্ত পূরণ। নিট বাতিলে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা তোলার বাকি দুটি দাবিতেও সায় কেন্দ্রের। শর্ত পূরণ হতেই আন্দোলন প্রত্যাহার ককরোচ জনতা পার্টির।
শনিবার নিজের ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন তিনি। এদিন সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র প্রধান লেখেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ উন্নত ও দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি নিজের দায়িত্ব থেকে কোনো সময় মুখ ফিরিয়ে নিইনি। প্রথম দিন থেকে নিটে প্রশ্ন ফাঁসের দায় নিয়েছি, কোনো সময় মুখ লুকোইনি। তার দাবি, ছাত্র আন্দোলনের নামে কিছু দেশ বিরোধী কুচক্রী ষড়যন্ত্র করছে, সেই কুচক্রীরা যাতে কোনোভাবেই পরিস্থিতির সুবিধা তুলতে না পারে সেই জন্যই আমার ইস্তফা। আমার এই পদত্যাগপত্র দেশের জন্য। নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল ককরোচ জনতা পার্টি। বলা হয়েছিল মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। এ বিষয়ে কোনো বোঝাপড়া চলবে না, দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের দুদফা বৈঠকও হয়, কিন্তু আন্দোলনকারীরা দাবিতে অনড় ছিলেন। শনিবার তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল, তার আগেই ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর এই ইস্তফার সিদ্ধান্তকে পড়ুয়াদের আন্দোলনের জয় হিসেবে বর্ণনা করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। और ये इस्तीफा गवाह इस बात का डेमोक्रेसी है, अगर अपनी आवाज उठाओगे तभी ये लोग लाइन में रहेंगे। ছাত্র রাজনীতি থেকে উত্থান ধর্মেন্দ্র প্রধানের। মাত্র 18 বছর বয়স থেকে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন ধর্মেন্দ্র। 1997 সালে ওড়িশায় কংগ্রেস সরকারের আমলে প্রশ্ন ফাঁস আন্দোলনের নেতৃত্ব দেন। এবিভিপির হয়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান। ওই প্রতিবাদের পরই রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার পর থেকেই রাজনৈতিক কেরিয়ারে তরতর করে উত্থান হয় ধর্মেন্দ্রর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ পান ধর্মেন্দ্র প্রধান। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী থাকাকালীনই নিটের প্রশ্ন ফাঁস। বিতর্কের জেরে শেষমেশ ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। बहुत बहुत बड़ी जीत हुई है युवाओं की, बहुत बहुत बड़ी जीत हुई है संविधान की, इस लोकतंत्र की। ये युवाओं का पावर है और हम सरकार में, प्रशासन में सारे लोगों को बोल देना चाहते हैं, डू नॉट मेस विद द यंग जनरेशन। हमारा ताकत है, ये हमारा यूनिटी ताकत है। প্রশ্ন ফাঁস কাণ্ডে শুরু থেকেই কড়া অবস্থান নেয় কেন্দ্র। সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া থেকে এনটিএর শীর্ষ স্তরে রদবদল ও বরখাস্তের সিদ্ধান্ত। প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন আনার ভাবনাও রয়েছে সরকারের। পরপর সিদ্ধান্তে মোদী সরকার বুঝিয়ে দেয় যে তারা পড়ুয়াদের প্রতি কতটা সহানুভূতিশীল। প্রধানমন্ত্রী নিজেও ভিডিও বার্তায় পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন। पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का एक वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए, इसका प्रबंध किया। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেই অনশন ভঙ্গ করেন আন্দোলনকারী সোনাম ওয়াংচুক। দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা গিয়ে সোনাম ওয়াংচুকের অনশন ভঙ্গ করান। শুধু তাই নয়, কেন্দ্র যে সোনাম ওয়াংচুকের দাবিগুলো ইতিবাচকভাবেই দেখছে সেই বার্তাও তার কাছে পৌঁছে দেওয়া হয়। এবার ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান নন, দেশের ছাত্ররাই প্রধান। মোদী ফের বোঝালেন তরুণরাই দেশের ভবিষ্যৎ। জেন জিকে বারবার বার্তার পর এবার শিক্ষামন্ত্রীর পদত্যাগে প্রধানমন্ত্রীর অ্যাকশন। নিউজ 18 বাংলা। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ। দিল্লির যন্তর মন্তরে উত্তাল পরিস্থিতি, যেখানে সিজেপির যারা স্টুডেন্টরা তাদের বিক্ষোভ আন্দোলন দেখলাম আমরা। এবার নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী, কারণ সিজেপির যে আন্দোলন ছিল সেই আন্দোলনের প্রথম শর্ত ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এবং সিজেপির যে প্রথম দাবি সেই দাবি মেনে নেয় কেন্দ্র, অর্থাৎ
প্রহ্লাদ যোশীকে শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো। নিট বিতর্কে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান এবং তারপর আমরা কি দেখলাম, 6 ঘন্টার মধ্যে নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী। দায়িত্ব পালনের যথাসাধ্য চেষ্টা করব, শিক্ষামন্ত্রী হয়ে প্রথম প্রতিক্রিয়া দিয়েছেন প্রহ্লাদ যোশী। Thank Honorable Prime Minister for giving such a huge responsibility, and with a great trust he has assigned this responsibility to me. I can only say at this moment, under his guidance, under his leadership, I will perform and I will try to come to his expectation in this particular department, and I will with full strength I will try to work with all humility and honesty, and I thank Honorable Prime Minister giving such responsibility. In detail I will talk to you after taking the charge.